নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আমি সোমনাথ মুখোপাধ্যায়। শুরু করছি 7টার 7 কাহন। আজকের আমাদের বিষয় শান্ত ত্রিপুরায় অশান্তির দাগ। হ্যাঁ, ঠিকই শুনতে পাচ্ছেন। ভারতবর্ষে যে কয়েকটি শান্ত রাজ্য আছে তার মধ্যে কিন্তু ত্রিপুরার নাম এক বাক্যে চলে আসে। কিন্তু সেই ত্রিপুরায় আজ কার্যত রক্তাক্ত। তাও কেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শুনতে গিয়ে মার খেতে হলো দুষ্কৃতীদের হাতে, বিজেপির কর্মী সমর্থক নেতাদের। ঘটনাটা ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার আসারামবাড়ি বিধানসভা এলাকায়। ঠিক কি হয়েছিল সবার আগে আমরা সেই ছবি দেখব। আমার সাথে ইতিমধ্যে আলোচনায় যোগদান করেছেন প্রাক্তন বিজেপি বিধায়ক ডক্টর দিলীপ দাস। দিলীপ বাবু, আপনাকে স্বাগত জানাই। দিলীপ বাবু, এমন কি ঘটলো যে দুষ্কৃতীরা আপনাদের উপর আক্রমণ করলো? আমার মনে হয় একটু যে ঘটনাগুলো যারা ঘটেছে তার একটু দেখে নিলে আগে ভালো হবে। হ্যাঁ, অবশ্যই। আমাদের যদি একটু ছবিটা দেখানো যায়। দিলীপবাবু বলছেন, এই যে ছবি আপনারা সে দেখছেন, কোন এক বিজেপির কর্মীদের সমর্থকদের বাইক গাড়ি ভাঙচুর করা হয়েছে চম্পা হাওয়ার থানা এলাকার খোয়াই জেলার আসারাম বিধানসভা। সেখানকার বিধায়ক কিন্তু অনিমেষ দেব বর্মা, আপনাদের মন্ত্রিসভার বনমন্ত্রী। দেখুন কিভাবে আক্রান্ত হয়েছে আপনাদের কর্মী সমর্থকরা। দিলীপবাবু, এর পিছনে কারা আছে আপনার মনে হয়? না, একটা কথা, আপনি তো অলরেডি একটা ডেজিগনেশন দিয়েছেন, আপনি বলে দিয়েছেন যে এরা দুষ্কৃতকারী। হ্যাঁ, দেখুন, যারা কোনো হামলা করে তাদেরকে দুষ্কৃতিকারী বলা হয়, কিন্তু এদের পেছনে কারা আছে এটা দেখবে পুলিশ। কিন্তু আমরা একটু বিপিন দেব বর্মা, আপনাদেরই জেনারেল সেক্রেটারি, একটা বাইট শুনে নেব। বিপিন দেব বর্মার একটা বাইট শুনে নেব। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির 124তম মন কি বাত, সেই মন কি বাত সারা ভারতবর্ষের সাথে আমাদের ত্রিপুরা রাজ্যেও হয়ে থাকে, সে পলিটিক্যালি ভাবে এবং নন পলিটিক্যালি ভাবে। তো আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে 124তম মন কি বাতে সেই আমাদের আসারামবাড়ি মন্ডলেও এই কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং পূর্ব টকচাই এডিসি ভিলেজে এই কার্যক্রমটা নেওয়া হয়। সেখানে আমাদের মন্ডল সভাপতিও আসলো, আমাদের কার্যকর্তারাও, ওনারা সবাই বসে এই মন কি বাতটা শ্রবণ কর্তা ছিল আর কি। এই সময়ে হঠাৎ করে ত্রিপুরা মাথার যারা গুন্ডা বাহিনীরা, যারা সমাজকে ধ্বংস করার পথে নেমেছে, ত্রিপুরা মাথার কিছু গুন্ডা বাহিনীরা, ওনারা হঠাৎ করে আমাদের কর্মীদের উপরে হামলা চালায় এবং তাদেরকে প্রাণে মারার উদ্দেশ্যে তারা দাও কুড়াল এবং যতটুক আমার কাছে খবর দেশীয় বন্দুক নিয়ে ওনারা আমাদের কর্মীদের উপরে হামলা চালায়। প্রায় 10-15টার মতন বাইক একদম তছনছ করে দিয়েছে এবং 2টা গাড়ি আমাদের মন্ডল সভাপতির গাড়িও তছনছ করে দিয়েছে। তার সঙ্গে যারা ওইখানে আমাদের কর্মীরা ছিল তাদের মধ্যে প্রায় 7 জন ইনজুর্ড হয়, তার মধ্যে 2 জন মানে গুরুতর আহত হয় একদম। সেটা এখন আপাতত জীবিত রেফার করা হয়েছে আমার কাছে যতটুকু খবর, এবং সেটাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধান সভাপতির কাছেও সেই বিষয়টা রিপোর্ট দিয়েছে আমরা, এবং তাদেরকে যাতে আইনের আওতায় আনা হয়, আমাদের তাদেরকে যাতে সুস্থ করা, মানে আমাদের যারা কর্মীরা আক্রমণ হয়েছে তাদেরকেও যাতে আমরা ফিরবো দিলীপ বাবুর কাছে, করা হয় এবং আমাদের মাননীয় প্রধান সভাপতি অলরেডি নির্দেশ দিয়েছে এবং আমরাও। হ্যাঁ দিলীপ বাবু, আপনাদের কিন্তু জেনারেল সেক্রেটারি বলছেন সরাসরি ত্রিপুরা মাথার নাম। আচ্ছা দেখুন, প্রথম কথা যে এই যে প্রধানমন্ত্রীর মন কি বাত, হ্যাঁ, আজকে 124তম ছিল দিন। প্রধানমন্ত্রীর মন কি বাত এমন একটা প্রোগ্রাম, ইট ইজ টোটালি ইনফরমেটিভ। একদম। প্রধানমন্ত্রী সেখানে নিজের কথা বললেন না, কিন্তু না, সারা ভারতবর্ষে কি হচ্ছে, খেলাধুলায় বলুন, বিজ্ঞানে বলুন, স্টার্ট আপ বলুন, বা যা কিছু ডেভেলপমেন্টে বলেন, এবং ভারতের ঘরে ঘরে সাধারণ যে সমস্ত নাগরিক, এটা বিজেপির উদ্দেশ্য না যে বিজেপি কর্মীরা এটা। এখানে উনি কখনো বলেন না যে বিজেপিকে ভোট দিন, বা কখনো একটা দলীয় সভা না, উনি ওনার প্রধানমন্ত্রী চেয়ার থেকেই বলেন, দেশের উন্নয়নের কথা বলেন। হ্যাঁ বলেন। তাহলে এটা এমন একটা প্রোগ্রাম
এটা বলতে যে সোশ্যাল যে আমাদের যে ইঞ্জিনিয়ারিং আছে সেখানে ইনফরমেশন এবং ডেভেলপমেন্ট নিয়ে এইসব কথাবার্তা হয়। তো প্রথম কথা হচ্ছে যে এই ধরনের একটা প্রোগ্রামকে এইভাবে আক্রমণ করা, যারাই সেটা করুক, এটা অত্যন্ত নিন্দনীয়। এবং আমার তো আশা করেছি আমি এরই মধ্যে, যেহেতু আমাদের পুলিশ প্রশাসন আছে আর আমাদের এই পার্টির জেনারেল সেক্রেটারি একটা দায়িত্বশীল লিডার এবং উনি এইসব এলাকায় কাজ করেন, কাজে ওখানে যারা আছে, আমরা যে ঘরের মধ্যে দেখলাম, আমরা যেখানে মন কি বাত চলছে, ওখানে বোধহয় টিভি কানেকশনও নাই, কারণ ওখানের মধ্যে একটা মোবাইলে দেখছিল 3-4 জন লোক। তো এদের উপরে আক্রমণ করা এটা একটা গর্হিত সামাজিক অপরাধ। তো এখানে পুলিশ এবং প্রশাসন ইমিডিয়েটলি এটা দেখার দরকার নাই যে তীব্রামতা না বিজেপি না সমাজ বিরোধী, এই ধরনের কাজ যারা করে তারা সমাজ বিরোধী। এবং আমি এই মাননীয় মন্ত্রী অনিমেষ দেববর্মারও একটা বাইট আমি শুনেছি এবং উনি এখানে পরিষ্কার বলেছেন যে এটা তীব্রামতার দল এই ধরনের কাজ করে না, এগুলোর সাথে যুক্ত নয়। তো সেখানে পুলিশ প্রশাসন বা ডিএম তাদের পক্ষে তো ইমিডিয়েট অ্যাকশন নিতে, কারণ এটা যদি ইমিডিয়েটলি যদি বন্ধ না করা হয় তাহলে রাজনৈতিক কাজ করতে সম্ভব নয়। দিলীপবাবু আপনাকে ফিরবো, তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু যে তীব্রামথার যে প্রধান বা দল যে প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মা কিন্তু একটা ভিডিও বার্তা পাঠিয়েছেন আমাদের কাছে, আমরা সেটা একবার শুনে নেব। त्रिपुरा, अगर हम लोग आज भी तिपरासा लोग झंडे के नाम में एक दूसरे को मारते रहेंगे तो एक दिन सिर्फ आपके हाथ में झंडा रहेगा, जमीन आपके पैर के नीचे से चला जाएगा। पॉलिटिक्स करना है तो इलेक्शन के 2 महीने पहले करो, उसके पहले तिपरासा बन के थानसा रखो। आपको लगता है कि एक तिपरासा को दूसरा तिपरासा गरीब रखेगा तो उसका फायदा होगा? नहीं। आज आपको कुछ फैसिलिटी मिलेगा, कल जब जो दूसरा तिपरासा था वो नहीं रहेगा ना, तो ये लोग आपको भी पीटेंगे। जो समझदार है दे अंडरस्टैंड एवरीथिंग। जो बेवकूफ है वो बेवकूफ इसके लिए है क्योंकि उनको लगता है कि पैसा इज मोर इंपॉर्टेंट देन आपका बच्चे का भविष्य। मैं अपने कम्युनिटी के लिए, अपने स्टेट के लिए, अपने देश के लिए फाइट करूंगा और ये मेरा लक्ष्य है। আমরা শুনে নিলাম, কিন্তু তার আগে একবার আমরা সরাসরি চলে যাব আমাদের নিউজ রুমে। সেখান থেকে আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী সম্রাট চৌধুরী আছে। সম্রাট, সম্রাট তোমার কাছে লাস্ট কি ইনফরমেশন আছে, কি অবস্থা এখন আসারাম বাড়ির? দেখো, এখন পর্যন্ত যে পরিস্থিতি, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে প্রচুর পরিমাণ টিএসআর এবং পুলিশ মোতায়েন রয়েছে। যারা আক্রান্ত শাসক দল বিজেপির পক্ষে প্রতিনিধিরা ঘটনাস্থল সফর করে এসেছেন, পুলিশের সঙ্গে কথাবার্তা হয়েছে, পুলিশের ঘটনার তদন্ত শুরু করে অভিযুক্তদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত বেলা 7:10 বাজে, এখন পর্যন্ত কিন্তু কোনো গ্রেপ্তারের খবর নেই। এদিকে সম্রাট, আজ সন্ধ্যা 6টায় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন, আমরা যে বাইকটি দেখলাম সেই বাইকটি সন্ধ্যা 6টায় লাইভে এসে ফেসবুকে তিনি 8 মিনিট 32 সেকেন্ডের একটি ভিডিও বার্তা জারি করেছেন, যেখানে তিনি ঘটনাকে স্পষ্টভাবে উল্লেখ না করে এই ধরনের ঘটনায় রাজ্যের আদিবাসীরা যেভাবে নিজেদের মধ্যে মারামারি করছে তা নিয়ে কিন্তু তিনি রীতিমতো ভর্ৎসনা করেন এবং এতে উপজাতিদের যে ঐক্য বিনিষ্ট হবে এবং সে ইঙ্গিত কিন্তু দিয়েছেন। তার বক্তব্য রাজনৈতিক স্বার্থে নিজেদের মধ্যে জাতির লোকেদের সঙ্গে মারামারি কোনোভাবেই উচিত না এবং এই বলে কিন্তু তিনি ঘটনা একদিকে যেমন স্বীকার করেছেন, পাশাপাশি কিন্তু এই নিয়ে কিন্তু তার দলের বিরুদ্ধে যে অভিযোগ, এই অভিযোগের কিন্তু কোনো জবাব কিন্তু তিনি স্পষ্টতা দেননি। অন্যদিকে তিনি আরেকটি বিষয় তুলে ধরেন যে বিজেপি দলের মধ্যে সম্প্রতি সিপিএম এর যারা বিগত দিনে যারা সিপিএম এর স্থানীয় নেতৃত্ব ছিলেন তারা চলে এসেছে এবং তারা বিজেপি দলে মিশে গিয়ে বিজেপির নানা পদ অলঙ্কৃত করে, পদ দখল করে নিয়ে, বিভিন্ন কমিটি দখল করে নিয়ে কিন্তু নানা রকম রাজনৈতিক ঝামেলা জড়িয়ে পড়ছেন বলে কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন। এই ধরনের ইঙ্গিত কিন্তু আজ প্রদ্যুৎ কিশোর। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ সম্রাট, তোমাকে ধন্যবাদ। আমরা ফিরবো হচ্ছে দিলীপ বাবুর কাছে, তবে তার আগে সকলকে একটা ইনফরমেশন শেয়ার করে রাখি। আমাদের সাথে কিন্তু স্টুডিওতে আমার আরেকজন অতিথি সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক সাজ্জাদ আলী উপস্থিত হয়েছেন। সাজ্জাদ, তোমাকে স্বাগতম। দিলীপ বাবু, এখানে সিপিএম এর তত্ত্ব আসছে যে সিপিএম পিছনে থাকতে পারেন না,
রাজনীতিতে অনেক কিছু মানে অ্যান্টিসিপেশন করা যেতে পারে, এটা বলাও যেতে পারে, কিন্তু প্রদ্যুৎ কিশোর দেববর্মা যে কথাটাকে শুধু থানসা এবং একটা পার্টিকুলার কমিউনিটির দিকে নিয়ে চলে গেছেন, এই ব্যাপারটা হচ্ছে যে ট্রাইব থানসা মানে সম্ভবত ঐক্য। হ্যাঁ, তো এইখানটার মধ্যে ওই ব্যাপারটা আসছে না। কিন্তু আমার যেটা বক্তব্য হচ্ছে, এরা যে দলেরই হোক, আমরা দেখলাম 4-5টা লোক এখানে বসে আছে, এরা একটা সাধারণভাবে একটা মন কি বাত অনুষ্ঠান শুনতে গেছে। আমি তো বললাম অনিমেষ বাবুর কথা আমি শুনেছি, সেখানেও উনি বলেছেন যে আমার পার্টি এটা করে না। আর এই যেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেটা বললেন, সেটাও উনি বলেছেন যে এটা মানে এটা ক্লিন কাট, ওনার কোনো ইয়ে নেই। উনি জিনিসটাকে বলেছেন যে মানে দুটো গ্রুপ অফ ট্রাইবালস এর মধ্যে মারামারি, ঐক্য বিনষ্ট, এইরকম ব্যাপারটা। আমাদের এই দৃষ্টিকোণ থেকে দেখার কোনো দরকারই নেই। একটা জায়গায় একটা মানুষের তার রাইটস আছে, আর্টিকেল মানে 19, 20, 21, 22 তাদের যে এক্সপ্রেশন করার, কথা বলার, দেখার অধিকার আছে। তো সেখানে এই যে অধিকার যখন বঞ্চিত হয়, এতগুলো গাড়ি ভাঙচুর হয়, প্রাণনাশী হামলা হয়, তাহলে পুলিশকে এখানে কি করছে ধরে? এই লোকাল লোকরা এরা জানে না এরা কারা? পুলিশের ইমিডিয়েটলি এদের অ্যারেস্ট করা উচিত। তো আপনারা পুলিশ মন্ত্রী তো আপনাদের না, মন্ত্রী যাই থাকুক, কিন্তু পুলিশ এখানে চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার পুলিশকে ধরে ধরে কাজ করে না। প্রত্যেকের জায়গায় নির্দিষ্ট ডিউটি আছে। আপনি আপনার এই সেন্টারে বসে আছেন, আপনি আমাকে প্রশ্ন করছেন, এসডিপিও বা এসপি বা এডিশনাল এসপি যে থানার ওসি আছে, তারা নিজস্ব কোনো কাজ নাই? আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব মানে পুলিশকে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ বলছেন? ব্যর্থ হোক না, কিন্তু অ্যাটলিস্ট ফর দ্য টাইমিং, এই যে কতগুলো ঘন্টা মানে সময় গেছে, পুলিশকে জানে না ওখানকার মধ্যে যারা কাজ করে। আমি তো বলবো তাদেরকে আগে ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হোক, তাহলে তাদের আইডেন্টিটি ধরা পড়বে যারা কারা। কারণ যে এখন অব্দি যেটা সবচেয়ে বড় খবর, যে 7 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের আগরতলা নিয়ে আসা হয়েছে, জিবি হসপিটালে ভর্তি করা হয়েছে। আপনি যেটা বলছেন যে যেটা ওই শুনলাম প্রদ্যুৎ কিশোর দেববর্মা যেটা বললেন যে এটা সিপিএম, হ্যাঁ হতে পারে, আমাদের পার্টিতে অনেক পার্টির লোক আছে, অনেক পার্টি, কিন্তু তারা তো আজকে আক্রান্তকারী নয়। আর যদি এটাই হয়ে থাকে যে অন্য পার্টির লোক এখানে থাকতে পারে, তাহলে তো আরো সুবিধা অ্যাকশন নিতে পুলিশের পক্ষে। তো পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না? কারণ এইভাবে এমনও তো হতে পারে অনেক লোক আছে যারা এই সরকারটা যেখানে চলছে, তারা একটা সুস্থ প্রশাসন, আপনি প্রথমেই বলেছেন শান্ত ত্রিপুরাকে অশান্ত করার একটা চক্রান্ত চলছে। এমন হতে পারে আজকে সারা ভারতবর্ষে আমরা যে পিকচার দেখছি, ইন্ডিয়া গ্রুপের থেকে শুরু করে আমরা যা দেখছি, কখনো এসআইআর এর নামে, কখনো অন্য ইয়েতে ইলেকট্রনিক মিটার বা স্মার্ট মিটারের নামে বিভিন্ন সময় বিভিন্ন কারণে এগুলো চলছে, একটা চক্রান্ত, তারও একটা পার্ট হতে পারে। সুতরাং আমি বলবো যে এইসব দিকে আমাদের না গিয়ে ল অ্যান্ড অর্ডারের পয়েন্ট এটা দেখা উচিত, এবং পুলিশের ইমিডিয়েটলি এটা যারা দুষ্কৃতকারী আপনি বলেছেন তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করা উচিত, এবং ওরা যখন অ্যারেস্টেড হবে তখন আসল তথ্য চলে আসবে, তখন দুধ আর জল সামনাসামনি আসবে। আপনাকে ফিরবো, আমার সঙ্গে রয়েছেন আরেকজন অতিথি সাজ্জাদ আলী। সাজ্জাদ, তোমার দৃষ্টিকোণ থেকে তুমি কি বলবে? আপনার দৃষ্টিকোণ থেকে আপনি কি বলবেন? কারণ আপনি ওই এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করছেন, ত্রিপুরায় খুব ভালো ছিল। হ্যাঁ, না এই রাজ্যের কথা বলছি। সত্যি অনেকদিন ধরে, অনেক বছর ধরে। তো আজকে বিজেপি খুব সম্ভবত দিলীপ বাবুর বক্তব্য, আগের বক্তব্য শুনতে পাইনি, উনি কি বিজেপি কে রিপ্রেজেন্ট করছেন না এমনিতে? না, অবশ্যই উনি দলীয় মুখপাত্র, উনি একজন প্রাক্তন বিধায়ক, সম্মানীয় বিধায়ক। ওনার সাথে আমি যখন প্রথম শোতে আসি একটা চ্যানেলে, অন্য একটা চ্যানেলে, এটাও হয়ে গেছে প্রায় 15-16 বছর। আচ্ছা আচ্ছা। তো উনি আগে থেকেই খুব মিডিয়া ফ্রেন্ডলি, হি ইজ অ্যাট্রিবিউটেড অ্যাজ এ ওয়েল নোন ইন্টেলেকচুয়াল। তো আজকে আমি বলছি বিজেপির যে রেসপন্সটা, আমি খুব নিউট্রালি বলছি, এটা হয়েছে একমাত্র কারণে যে তাদের রেসপন্সটা যে মাত্রায় হয়েছে, সেটা হচ্ছে যে মন কি বাত অনুষ্ঠানটা মানে চলার সময় ঘটনাটা হয়েছে। কিন্তু আপনি প্রিভিয়াস সব ইনসিডেন্ট গুলো দেখেন, পত্রিকার পাতা উল্টান, আপনার ট্যাব গুলো মানে আবার চালান, দেখবেন আপনি এই ধরনের গন্ডগোল কিন্তু ক্রমাগত 2 বছর ধরে সামনে আসছে। রাইমা ভ্যালি, টাকার জলা, খোয়াইয়ের আরো 1-2টো অঞ্চলে, এদিকে সিমনায় কয়টা ঘটনা হয়েছে এরকম গত 2 বছরে, কিন্তু বেশ কয়েকটা ঘটনা আমাদের সামনে এসেছে। হ্যাঁ হ্যাঁ, এবং জন্মের পর থেকেই অধিকাংশ ক্ষেত্রে কিন্তু বিজেপি ভিকটিম, এটা সত্যি কথা একদম। হ্যাঁ, কিন্তু বিজেপির রেসপন্সটা এতটা ছিল না, এতটা সরব ছিল না যেটা আজকে হয়েছে। মানে এটা বোঝাই যায় যে এটা কোনোভাবে যাতে কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসার পর যাতে মনে না হয় যে ত্রিপুরা বিজেপি ঘুমিয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে সত্যি কথা।
এই জন্য ওরা খুব এটা দিয়ে সবাই বক্তব্য রাখছেন, এই করছেন সেই করছেন, দাবি করছেন। এই যে অ্যালায়েন্সটা, এই অ্যালায়েন্সটাই মধ্যেই তো কোনো ধরনের সমঝোতা নেই। একটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড, ওই খেদাও, ওইখানে মারো, ওইখানে পেটো, ওইখানে ই করো, এর মধ্যে একটা অ্যালায়েন্স মানে ঠিক আছে, অ্যালায়েন্স হয় অনেক সময় রিজনাল পার্টির সাথে, কিন্তু এরকম মানে ডিমান্ডের সাথে, আরে সত্যি কথা বলতে অনেকে খারাপ পাবেন হয়তো, কিন্তু একটা সামঞ্জস্য থাকতে হয়তো। সামঞ্জস্য কোথায় দুটো দলের মধ্যে? তাদের যে আদর্শ, তাদের যে ত্রিপুরা বাধার কি আদর্শ, সেটাই তো এখনো আমাদের কাছে, কেন ত্রিপুরা মানুষের কাছে তো ক্লিয়ার নয়। এটা পরিষ্কার ভাবে নেই। আমি বলতে পারি আপনার কাছে ক্লিয়ার না, দিলীপবাবুর কাছে ক্লিয়ার নয়। কমন এজেন্ডা কি? দুটো কমন এজেন্ডা কি? যে আমরা সরকারে থাকবো আর বিধানসভায় আমাদের 2/3 মেজরিটি থাকবে, এটাই হচ্ছে একটা কমন এজেন্ডা। এর বাইরে আমি একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এই দুটো দলের থেকে কোন কমন এজেন্ডার আমি কিন্তু খোঁজ পাইনি। এবং আজকের যে ঘটনা ঘটলো, এটা কিন্তু জাস্ট একটা ঘটনার প্রভাব বলা যেতে পারে, কারণ আমরা 2 বছর ধরে দেখে আসছি। আমি তো বললাম, আমি তো পরিষ্কার করে বললাম, আপনি খবরের কাগজের পাতা, আপনি কি বলবেন দিলীপবাবু, যে গত 2 বছর ত্রিপুরা কথা জন্মের পর থেকে কিন্তু রেসপন্সের আমি প্রেক্ষাপটটা বলে দিলাম, আজকে বিজেপি কেন স্ট্রংলি রেসপন্স করছে। আজকে আপনারা কিন্তু বারবার আক্রান্ত হচ্ছেন দিলীপবাবু। না, একটা জিনিস দেখেন, ত্রিপুরায় যে এরকম যে বিভিন্ন ঘটনাগুলো, আমরা যদি অতীতের মধ্যে যদি যাই, 90 সালের দিকে যাই, তখন এই ধরনের কিছু ঘটনাগুলো আমি সেই টিএনভি, এনএলএফটি, এরকম সিকুয়েন্সে বিভিন্ন সময়ের বিভিন্ন ঘটনাগুলো ঘটেছে। তারপর এখানে সারেন্ডার হয়ে গেছে, স্বাভাবিক জন্য ফিরে এসেছে। হ্যাঁ, সাজ্জাদ যে কথাগুলো যেগুলো বলেছেন, এটা আমাদের একটা রাজনৈতিক প্রেক্ষাপটে সেখানে একটা অ্যালায়েন্স হয়েছে, সেখানে হয়েছে। কিন্তু আমি কিন্তু জিনিসটাকে সম্পূর্ণ আলাদা একটা পয়েন্ট কিন্তু বলছি। আমি ল অ্যান্ড অর্ডারের কথা বলছি, বারবার বলছি। গোয়েন্দা ব্যর্থতা, ইন্টেলিজেন্স ফেল, আপনি এই কথাগুলো বলছেন। অতটুকু কথা আমি বলিনি। আপনি বলেছেন যে পুলিশ কেন ব্যবস্থা নিচ্ছে না। বসিয়ে দিলে আমার কি করে, আমার মুখে বসালে হবে না তো। আমি বলছি যে মনে করেন আমি স্কুলের একটা হেডমাস্টার, এডুকেশন মিনিস্টারকে আমাকে প্রতি মুহূর্তে আমাকে বলবে, আমি যদি বলি আজকে মনে করেন আমরা যে এই সরকারটা পেয়েছি, এটা অনেকেই বলে, আজকেও বলা হচ্ছে যে আমরা 2013 সালে 1.5% বা লেস দেন 2% ভোটে এসেছি। তো এটা তো ঘটনা। প্রদ্যুৎ যে কথা বলেছেন, আমাদের মধ্যে কংগ্রেস এবং সিপিএম থেকে লোক এসেছে, নাহলে আমরা 44% 2000 কি করে পাই? এখন মানুষকে রাতারাতি একটা আদর্শে কিন্তু দীক্ষিত করা যায় না। অনেক মানুষ রাজনীতিতে তার ব্যক্তিগত স্বার্থের জন্য আছে। উনার যে কথা আছে সেটাও যেমন সত্যি হতে পারে, তেমনি পুলিশ কর্মচারীর মধ্যে অনেক লোক আছে তারাও বিভিন্ন ভাবে এই সরকারটাকে মেলাইন করার চেষ্টা করতে পারে। সুতরাং আমি বলবো, এটা আমরা সবকিছু ত্রিপুরা থেকে করি না, এটা গ্রেটার পার্সপেক্টিভ দিল্লি থেকেও অনেকগুলো এই যে সিদ্ধান্ত হয় এবং ন্যাশনাল ইন্টারেস্টে এগুলো হয়। তো সেটা এবং আমরা যেমন বলি ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিনের সরকার, তো এটা তো আমাদের একটা যোগসূত্র আছেই। কিন্তু আমি বলবো রাজ্য হিসেবে আমাদের যেহেতু দায়িত্ব এটাকে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা, সেখানে সেন্ট্রাল ফোর্স মিলিটারি চাইতে পারি, কিন্তু আমার তো পুলিশ ফোর্স আছে না। তাইলে ওইখানে যেহেতু এদের দায়ভারটা কেউই নিচ্ছে না, না অনিমেষ দেববর্মা নিয়েছেন, না এখানে প্রদ্যুৎ কিশোর নিয়েছেন, এবং আপনি বলছেন যে সমাজ বিরোধী দুষ্কৃতকারী, তাহলে আমাদের অসুবিধা ঘটে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে, এবং এদের অ্যারেস্ট করলে তো দেখতে পাওয়া যায় এর পিছনে কারা আসছে ছাড়াতে। পুলিশের ব্যর্থতার কথা বলছেন? ডেফিনেটলি আছে, পুলিশের ব্যর্থতা তো আছেই। আজকে এই যে লোকগুলো আছে পাহাড়ের মধ্যে, তারা নিরাপদ নয়। কারা এই হুজ্জুতিগুলো? সাজ্জাদ যে কথাগুলি বলেছে ঠিকই তো, এবং আমি ব্যক্তিগত, এটা আমার ব্যক্তিগত অভিমত বলছি, যদি আমাদের এখানকার যে ভারতীয় জনতা পার্টির যে ট্রাইবাল অংশ এখানে যারা পার্টি করে, তারা যদি সিকিউর ফিল না করে, আমি এটা ঘরের মধ্যে বসে মোবাইলে দেখতে পারি না সে কোন বর্ষা সে রাজনীতি করবে। সুতরাং পুলিশকে তাদের নিরাপত্তা দিতে হবে এবং তাদের পাশে দাঁড়াতে হবে। তারা কোন অন্যায় কাজ করে, সমাজ বিরোধী কাজ করেনি। সুতরাং ল অ্যান্ড অর্ডার and activities of the police or the district magistrate to ensure security and safety of the people is the prime priority. সাজ্জাদ, তোমার কাছে আসবো। এডিসি নির্বাচন, এটা কি কোনোভাবে তার প্রভাব? পুরো যে হামলা হুজ্জতি বা
একটা ভয়ের পরিবেশ তৈরি করার যে প্রচেষ্টা, সেটা মূলত হচ্ছে যে যে বেসগুলো আছে, যেটা এস্টাবলিশ করেছিল নানা ধরনের দাবি, কিছু দাবি তো উদ্ভট দাবি, এই দাবির কোনো ধরনের কোনো মানেই হয় না। মীমাংসায় স্বয়ং প্রধানমন্ত্রী করতে পারবেন না, যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে বা মিজোরামের অংশ কেটে নিয়ে এসে জোড়া দেওয়া, হ্যাঁ, এটা স্বয়ং রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ওরাও পারবেন। তো এইসব পরেও মানে বড় একটা অংশ তো বলাই যায় যে আমাদের জনজাতি সমাজের তারা একটু ইমোশনাল, এবং তারা সত্যি সত্যি চায় যে তাদের প্রতি যদি কোনো সময়ে কোনোভাবে কোনো অন্যায় হয়ে থাকে, হ্যাঁ, তাদের কোনোভাবে এক্সপ্লয়েট করা হয়ে থাকে, তাহলে সেটার বিরুদ্ধে যে লড়াইটা চলছে, ওরা মনে করেন এটা একটা লড়াই, এবং ওদেরকে ওরা নিজেদেরকে বলেন ওয়ারিয়র। তো সেই ক্ষেত্রে এই ইমোশনটাকেও শ্রদ্ধা করি, মানে আমি রেসপেক্ট করি ওদের জায়গা থেকে রেসপেক্ট করি বলছি যে কিন্তু কিছুটা তো বাস্তব মানতে হয় বা বাস্তবের মুখোমুখি হতে হয়। তাহলে কি হবে, এই যে পাহাড়ে ইন্টেরিয়র যে লোকালিটিস গুলো আছে, সেগুলোর উন্নয়নের ধারাবাহিকতা পার হবে। এই যে আরবান এন্ড রুরাল যেটা আমরা ডিসক্রিমিনেশনটা দেখি, সেটা অনেকটা এটা লেসেন হবে, ছোট হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে তো পলিটিক্স করতে গিয়ে নানাভাবে ওরাও এক্সপ্লয়েট করে, এক ধরনের এক্সপ্লয়েটেশনের কথা বলে ওরা নিজেরাও এক্সপ্লয়েট করে। এটা করতে গিয়েই ওরা পলিটিক্সে ওদের যে শ্রীবৃদ্ধি বা তাদের যে এরিয়া অফ এক্সপানশন সেটা ঘটায়। তো আমি এটা এর জন্য টানলাম যে যেখানে যেখানে বিজেপি চেষ্টা করছে বা বিজেপি একটু সাপোর্ট বেস আছে ইন্টেরিয়র এলাকাগুলোতে, সেখানেই মূলত এই ঘটনাগুলো হচ্ছে। আশারামবাড়ির ঘটনাটা এরকম হওয়ার কথা ছিল না এই কারণে যে সেখানে অনিমেষ দেববর্মা বরাবরই একটা মানে স্ট্রং লিডার, রাজ্যের মন্ত্রী, আগেও এখান থেকে নির্বাচিত হয়েছিল, তখন তিপ্রামতা ছিল না। প্রথম মন্ত্রী এবারই হয়েছে, আগে মন্ত্রী হয়নি, এমএলএ ছিলেন, এবং মানে খুব এডুকেটেড পার্সন। এবং আমি ওনাকে আরেকটু ক্রেডিট দিতে চাই এই কথা বলে যে উনি খুব ইন্টেলিজেন্ট পার্সন অবশ্যই। হ্যাঁ, তো সেই হিসাবে উনার এলাকাতে উনি ছিলেন না বা এসছেন মাত্র, শুনেছেন ঘটনাটা, এরকম একটা উনি বলেছেন। তো কিন্তু কারা করেছেন উনি নিশ্চয়ই জানেন, খুব সম্ভবত জানেন কারা করেছে, এবং উনি এইরকম একটা পরিস্থিতি হতে দিলেন কেন, এরকম প্রশ্নটা করা ভুল হবে না। মানে কোন তরফের কাছে আগে থেকে কোনো খবর ছিল না। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা কি, একটা অ্যাসেম্বলি যেটা ছিল, যদিও ছোট অ্যাসেম্বলি ছিল, মন্ডল অফিস বা বিজেপি অফিসে যেটা হয়েছিল আজকে, এখানে আপনি দেখেন আক্রমণের ভয়াবহ যে আসপেক্টটা, সেটা দেখেন যে বুলডোজার ছাড়া বা কোনো ধরনের মেশিন টেশিন ছাড়া, যন্ত্রপাতি ছাড়া গাড়ি উল্টে দিয়েছে একদম মন্ডল সভাপতি গাড়ি। হ্যাঁ হ্যাঁ, তো তার মানে কতটা ফেরোসাস ছিল এবং তারা কতটা অ্যাগ্রেসিভ ছিল। মানে এদের কি একটা কথা একটু ওনাকে সাপোর্ট না করে বললে আমার ভুল হয়ে যাবে, যে পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কিন্তু জানে, এবং সত্যিকার অর্থেই তারা মনে করে যে তিপ্রামথা ইজ এ কিংস পার্টি, যেমন বাংলাদেশে মনে করে যে এনসিপি হচ্ছে কিংস পার্টি। ঠিক আছে, বাংলাদেশ পুলিশ সেই কারণে ওরা একটু সদয়। হ্যাঁ, তো এরকমই অনেকটা অবস্থা। তো ওদের যে নানাভাবে কেওয়াস, আপনি হামলা বাদ দেন না, এমনিতেও ধরেন এখানে বিজেপি নেই, কংগ্রেস নেই, সিপিএম নেই, তারপর কেওয়াস সৃষ্টি করে নানা ধরনের একটা টেনশন এরকম নয়। এটার মূল লক্ষ্য হচ্ছে, আপনি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছে, এটা মূল অর্থই হচ্ছে যে পুরো বিষয়টা গিয়ে যাতে ভোটের বাক্সে গিয়ে একদম একটা জায়গাতে চলে যায়। আমার ছোট্ট একটা প্রশ্নটা দুজনের কাছে আসবো আমি, একই প্রশ্ন। তিপ্রামথা কি এরকম একটি রাজনৈতিক দল নয় যখন যেদিকে পাল্লা বাড়ি সেদিকে ঝুলে পড়ছে, তারপর সেখানে গিয়ে তাদের সাথে কথা বলছে? যদি ভোটের আগে আমরা দেখেছিলাম তিপ্রামথা কিন্তু একাধিকবার বাম কংগ্রেসের সাথেও মিটিং করছে, তাদের সাথে জোটে যাবে, এরকম ব্যাপারটা করছিল, পরে বিজেপির সাথে এলো। এরা এই ধরনের ব্যাপারটা কি আসছে না তিপ্রামথার ক্ষেত্রে? বিজেপি ছেড়ে দিল্লিতে যতদিন বিজেপি আছে, তিপ্রামথা বিজেপি ছেড়ে অন্য কোনো দলের সাথে যাবে না। আপনার কি মনে হয়?
ব্যাপারটা পলিটিক্সের শেষ কথা কখনো বলা চলে না, একদম প্রথম কথা। পলিটিক্যাল সাইকেল বন্ধু নয়, সাইকেল শত্রু নয়। শত্রু না এটা না, কথাটা যেটা হচ্ছে যে আপনি দেখেন এখন হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা পলিটিক্যাল ফিলোসফার আমরা অনেক দেখেছি। সেই যদি মনে করেন আজ থেকে 2.5 বছর আগেও যদি দেখি, আমরা সক্রেটিস বলেন, এরিস্টটল বলেন, প্লেটো বলেন, আবার একদিকে মেকিয়াভেলি যদি আমরা দেখি এবং আমাদের চাণক্য যদি দেখি সমসাময়িক, চাণক্য বলেছে যে সামদান দণ্ডভেদ একদম চলতে পারে। মেকিয়াভেলি যেটা বলছে পলিটিক্যাল মধ্যে কোনো এথিক্স থাকতে পারে না। কিন্তু এখন সারা বিশ্বের প্রেক্ষাপটে যদি আমরা দেখি, আমি ইটস মাই পার্সোনাল অ্যানালিসিস, শক্তিটা কিভাবে ধরে রাখতে পারবো, পাওয়ারটা আমি কি করে ধরে রাখতে পারবো, এবং অথরিটিটা আমার হাতে কি করে থাকতে, তার জন্য আমাকে যা কিছু করার দরকার আমি করব। সুতরাং এখানে পার্মানেন্ট যে ফিলোসফি আছে, আপনি যে কথা বলছেন যে ফিলোসফি নয়, এনিথিং এন্ড এভরিথিং ক্যান বি হ্যাপেন। এখন নির্ভর করবে যে কোন দল তার দৃষ্টিভঙ্গিটা কিভাবে রাখবে, কত শক্তিশালী ভাবে সেটা ট্যাকেল করবে, তার ফিলোসফি কোন দিকে নিয়ে যাবে। সাজ্জাদ, তুমি কি বলছিলে? না, আমি যেটা বলছিলাম, বিজেপির সর্বোচ্চ নেতৃত্বের যে ইয়েটা বলা যায় পলিসি, আমি বলছি না যে আমি জানি, আমি ওদের পেপার দেখেছি, ফাইল দেখেছি, সেটা না। অ্যাপারেন্টলি যেটা মনে হয়ে আসছে বিগত বছরগুলিতে, যে ওদের ন্যাশনাল রিজনাল একটা ওদের কোয়ালিশনের প্রতি ওরা খুব ইন্টারেস্টেড। ইভেন সাউথেও দেখা গেছে, নর্থ ইস্টে অন্যান্য রাজ্যে দেখা গেছে, বা আপনার ইস্টের মধ্যে বেশ কয়েকটি রাজ্য হয়েছে। উত্তরপ্রদেশে আপনি দেখতে পাবেন ছোট ছোট মিলে 5, 6টা 7টা মতো দলের সাথে অ্যালায়েন্স হয়েছে। তো এটার মূল যেটা ভাবাবেগ বলেন বা এইম উদ্দেশ্য বলেন, সেটা হচ্ছে যে সব গোষ্ঠীর কাছে পৌঁছে যাওয়া, হ্যাঁ, দলকে পৌঁছে দেওয়া। আর সে যদি নিজস্ব শক্তিতে করা যায় তো করছে, আর না হলে কারোর উপর নির্ভর করছে। আর আপাতত যেখানে মানে সম্ভব হচ্ছে না, সেখানে পার্টনার বানিয়ে নিচ্ছে। হ্যাঁ, ফর ইনস্টেন্স বিজেপি মিজোরামে কিছু না, কিন্তু পার্টনার বানিয়ে নিচ্ছে। তো সেই ক্ষেত্রে রিজনাল পার্টিগুলো কি করে, আমি ত্রিপুরা মথাকে ইঙ্গিত করে বলছি না, ওদের কোনো মানে এখানে রিয়েক্ট করার কোনো প্রয়োজন নেই। যে কোনো রিজনাল পার্টিগুলো এক্সপ্লয়েট করে। হ্যাঁ, কংগ্রেসের সময় একটা প্রচেষ্টা ছিল এইসব রিজনাল পার্টির সাথে আন্ডারস্ট্যান্ডিং, এতটা কংগ্রেস পার্টি এক্সপ্লয়েটেড হয়েছে যে পরে দেখা গেছে যে উন্নয়নের কোনো কিছু হয়নি ওইসব এলাকায়। মানুষ এত খেপে গেছে যে উল্টো কংগ্রেসকে মানে এর জন্য তাদের দায়ী করেছে। দায়ী শুধু না, ওদের ভালো লোকসান হয়েছে। নাগাল্যান্ডে তো দীর্ঘ কত দশক ধরে ক্ষমতায় ছিল, মিজোরামে ছিল, এই ছিল। এখন উত্তর পূর্ব ভারত থেকে কার্যত কংগ্রেস খুব অল্প কয়েকজন জনপ্রতিনিধি। আমি সেটা বলছি না, আমি বলছি যে এই যে অ্যাডজাস্টমেন্টগুলো অনেক সময় বুমেরাং হয়। তো ত্রিপুরার ক্ষেত্রে যদি বিজেপির একটা পলিসিগত ব্যাপার থাকে, অনেক ধরনের ইন্টারেস্ট ইনভলভ আছে, দিলীপ বাবু যেটা বললেন, এর বাইরে আবার এদিক থেকেও ত্রিপুরা মথার দিকেও আবার ইন্টারেস্ট আছে বিজেপির সাথে থাকার। অবশ্যই ক্ষমতায় আছেন দিল্লিতে, আপনি এটা বললেন। কিন্তু ওদের যে প্রভাব, ওদের যে এলাকা, ওদের যে সংখ্যা নিয়ে ওরা এগোতে চায়, সেটা যাতে ডিস্টার্ব না হয়, এটা ওরা চায়। আর এর বাইরের দাবিগুলো তো হচ্ছে এটা টু ক্রিয়েট অ্যান ইমোশন, যে ইমোশনটাকে পুঁজি করে ওরা ভোটে লড়াই যেতে পারবে। মানে সামনে পাহাড়ে নির্বাচনের মানে রাস্তা তৈরি করছে ত্রিপুরা মাথা, বলছেন। আমি সাজ্জাদের এই রেফারেন্সটা নিয়ে একটা খুব ভালো একটা পয়েন্ট তুলেছি, খুব সুন্দর পয়েন্টটা। এই যে কথাটা বলছে, মনে করেন আমরা 2014 সালে আপনি যদি অটল বিহারী বাজপেয়ী থেকে যদি শুরু করেন, দেখেন তখনও প্রায় 24 পার্টির কিন্তু চালিয়েছে। একদম। এইবার আমরা যখন 2013-তে যেটা হলো, তখন আমাদের অ্যাবসলিউটলি একক ক্ষমতায়। আচ্ছা, এরপরে 2019-এ তো আরো বেশি, কিন্তু তারপরেও কিন্তু আমরা সবাইকে এই যে একটা আমাদের যেটা ন্যারেটিভ আছে, টাইম কিন্তু একদম শেষ। আমি এটা বলছি, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস, সবকা বিশ্বাস, যে পয়েন্টটা সাজ্জাদ যেটা বলেছে, আজকে এখানে আমরা ইয়ের সাথেও করেছি, কিন্তু আইপিএফটির সাথে আমরা করেছি, তেমনি এখন এদেরকে নেওয়া আছে। কারণ ডেভেলপমেন্টের জন্য সবারই দরকার, সবারই বিকাশ, মতামত ভিন্ন থাকতে পারে। আমাদের পার্টি যেহেতু বৃহত্তর পার্টি, সর্বভারতীয় লেভেলে এটা পার্টি, সুতরাং সবার মতামত নিয়ে এই জন্য সরকারে নেওয়া হয়েছে বা ওরা সরকারে এসেছে। তো এইগুলো করে কিভাবে আরো বেশি ডেভেলপমেন্ট করা যায়, মেন সকলকে নিয়ে উন্নয়ন করা যায়, সেটাই কিন্তু বিজেপির মূল লক্ষ্য। এটা আমাদের মূল লক্ষ্য, কাউকে বাদ দিয়ে আমরা এতক্ষণ
আলোচনা করছিলাম শান্ত ত্রিপুরায় অশান্তির দাগ। আমরা প্রত্যেকেই চাই ভারতবর্ষে যে কোনো কোনায় বসে একজন সুষ্ঠু সুশীল সমাজের নাগরিক চায় ত্রিপুরায় শান্তি ফিরুক, ত্রিপুরায় শান্ত থাকুক, আজকের ঘটনার জানি পুনরাবৃত্তি না হয়। আমার সঙ্গে ছিলেন বিজেপি নেতৃত্ব ডক্টর দিলীপ দাস এবং সাংবাদিক তথা রাজনৈতিক বিশ্লেষক সাজ্জাদ আলী। দুজনই তাদের যুক্তি দিয়ে কিন্তু কথা বলেছেন, কিন্তু পুলিশি ব্যর্থতাটা সামনে এলো। পুলিশকে আরো সক্রিয় হতে হবে, কারণ ত্রিপুরা পেয়েছে একজন মানবিক মুখ্যমন্ত্রী। আপনারা দেখছিলেন এতক্ষণ সাতকাহন। আপনারা দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। পরবর্তী খবর।